প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পালামৌয়ের আলোচনা শুরু করেছিলাম। তোমাদের আগেই বলেছি যে পালামৌ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আর বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী পালামৌ প্র-ন-ব ছদ্মনামে লেখা। জীবিত অবস্থায় লেখকের জীবিত অবস্থায় প্রকাশিত হয়নি। লেখকের যখন 46 বছর বয়স তখনকার রচনা, যদিও লেখক পালামৌ যান 33 বছর বয়সে। পালামৌর প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার কথা বর্ণিত হয়েছে। কোল জাতির নাচ, তাদের বিয়ের রীতি লেখক বর্ণনা করেছেন। বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী পালামৌ। তবে পালামৌ শুধুমাত্র ভ্রমণ কাহিনী কিনা সেই নিয়ে অনেক দ্বিমত আছে। বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে কয়েকটি মধুর প্রবন্ধ। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে পালামৌ ঠিক প্রবন্ধ নহে, মুখ্যত ভ্রমণ কাহিনী। তবে ইহার মধ্যে উপন্যাস ও প্রবন্ধেরও কিছু কিছু উপাদান দেখা যায়। রবীন্দ্রনাথের মতে পালামৌ সঞ্জীবের রচিত একটি রমণীয় ভ্রমণ বৃত্তান্ত। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এ ভ্রমণ কাহিনী নয়, স্মৃতিচিত্র। আর চন্দ্রনাথ বসু মনে করেন যে উপন্যাস না হইয়াও পালামৌ উৎকৃষ্ট উপন্যাসের ন্যায় মিষ্ট বোধ হয়। পালামৌয়ের ন্যায় ভ্রমণ কাহিনী বাংলা সাহিত্যে আর নাই। আচ্ছা, বঙ্গদর্শনে বেরিয়েছিল 6টা পর্বে। তা এবার আলোচনা করব প্রতিটা পর্বে লেখক কি বর্ণনা দিয়েছেন সেই সম্পর্কে। তাহলে প্রথমে প্রথম খণ্ড নিয়ে আলোচনা করছি। ইনল্যান্ড ট্রানজিট কোম্পানির ডাকগাড়ি ভাড়া করে রাত্রি 1:30 প্রহরের সময় রানীগঞ্জ থেকে যাত্রা শুরু করেছিলেন লেখক। বিহার ও বাংলার সীমারেখায় ওই বরাকর নদী ঘোড়ার গাড়িতে লেখক পার হয়েছিলেন। পালামৌ রচনার খুঁটিনাটি বিষয় তিনি উল্লেখ করেননি। পালামৌর প্রকৃতি অপেক্ষা মানুষকে দেখেছেন স্নেহশীল দৃষ্টিভঙ্গিতে। লেখকের গাড়ি যখন বরাকর নদী পার হবার জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময় কুলিদের ছেলেমেয়ের দল তাকে ঘিরে দাঁড়িয়ে বলতে থাকে, সাহেব একটি পয়সা। এখানে সঞ্জীবচন্দ্রের এক সূক্ষ্ম রসবোধ দেখা যায়। কোল সন্তান সন্ততিরা তাকে ধুতি চাদর পরা অবস্থায় দেখেও সাহেব বলছে, এটা তার আশ্চর্য লাগছে। একটা বালিকা আপন ক্ষুদ্র নাসিকাস্থ অঙ্গুরীবৎ ও অলঙ্কারের মধ্যে নখ নিমজ্জন করিয়া বলিল, হাঁ তুমি সাহেব। আর একজন জিজ্ঞাসা করিল, তবে তুমি কি? আমি বলিলাম, আমি বাঙালি। সে বিশ্বাস করিল না, বলিল, না তুমি সাহেব। তাহারা মনে করিয়া থাকিবে যে গাড়ি চড়ে সে অবশ্য সাহেব। বরাকর পার হতেই লেখক প্রথম পাহাড় দেখলেন। পাহাড়ের দূরত্ব সম্পর্কে তার যে ধারণা ছিল তা যে ভুল, তা তিনি বুঝলেন। পরদিন দুপুরে তিনি হাজারিবাগ গিয়ে পৌঁছলেন। সেখানে এক বিশিষ্ট বাঙালি গৃহে তার আহারের ব্যবস্থা হলো। বাঙালি ভদ্রলোক ধনী, তার ঘর ও উদ্যান কোনো পদস্থ ইংরেজের বাসোপযোগী। বয়সে বৃদ্ধ হলেও তার একটা রূপ আছে যা লেখককে মুগ্ধ করেছিল। তবে তার চরিত্র দেখে লেখক যারপরনাই মুগ্ধ হন। লেখক লক্ষ্য করেছিলেন যে বড় বা ছোট যে কোনো ব্যাপারে তার সমান দৃষ্টি। উদ্যানযুক্ত বড় ঘরে তিনি বাস করেন। বালকদের জন্য তিনি সকল সময়ের জন্য শিক্ষক রেখেছেন। চোখে দৃষ্টি ক্ষীণ যাতে না হয় সেই জন্য বালকদের জন্য একটি সেজের স্থলে তিনি 3টে সেজের ব্যবস্থা করেন। আবার কলার কাঁদি থেকে কটা কলা খরচ হলো তাও কাগজে লিখে তার হিসেব রাখেন। তার ঘরও যেমন বড় ও পরিষ্কার, তেমনি তার মনও বড় উদার ও পবিত্র। ওই দিন রাত্রি 1:30 প্রহরের সময় বাহক স্কন্ধে অর্থাৎ পালকিতে করে লেখক ছোটনাগপুর যাত্রা করলেন এবং 2-4 দিনের মধ্যে পালামৌ পৌঁছলেন। প্রথম খণ্ডে এইটার বর্ণনা দিয়েছেন। এবার দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় পর্বে তিনি কি বলেছেন, যে পালামৌ পৌঁছে লেখকের ভুল ভাঙল। তিনি ভেবেছিলেন পালামৌ বড় শহর, হয়তো
সাহেব শুভ অনেকেই সেখানে বাস করেন, কিন্তু গিয়ে জানলেন যে পালামৌ শহর নয়, একটি পরগনা। শহর তো দূরস্থ, সেখানে গণ্ডগ্রামও নেই। পালামৌ কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ। রাঁচি থেকে পালকি চড়ে যাবার সময় লেখক দূরে ধোঁয়াটে ও অস্পষ্ট পালামৌ দেখলেন। পাহাড় ও জঙ্গলে মেঘভ্রম হলো, কিন্তু 4-5 ক্রোশ অগ্রসর হয়ে পালামৌ দেখবার জন্য যখন পালকি থেকে নামলেন তখন আর মেঘভ্রম হলো না। পাহাড়গুলো স্পষ্ট চেনা গেলেও জঙ্গল ভালো চেনা গেল না। পাহাড়ের গায়ে সর্বত্রই জঙ্গল, কোথাও কর্ষিত ক্ষেত নেই, গ্রাম নেই, পথ নেই, নদী নেই, কেবল জঙ্গল। কিন্তু পালামৌতে প্রবেশ করে দেখলেন নদী, গ্রাম সবই আছে। দূর থেকে তাদের দেখা যায়নি। অসংখ্য পাহাড়, পাহাড়ের পর পাহাড়। পাহাড়গুলি তরঙ্গায়িত ভঙ্গিতে বেশ পূর্ব থেকে পশ্চিমে উঠছে। এখানকার লাতেহার পাহাড়ে তিনি দেখেছিলেন পাহাড়ের এক স্তরে নুড়ি, এক স্তরে কালো পাথর, কোথাও উঠে আবার কোথাও নেমে তরঙ্গাকারে বিন্যস্ত রয়েছে। পাহাড়ে চিৎকার করলে তা প্রতিধ্বনিত হয়। তিনি অনুমান করেন যে চিৎকারের শব্দ যে উঁচু নিচু হয়ে পাহাড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয় তার কারণ সম্ভবত যে শব্দগুলি কোনো উঁচু নিচু স্তর অবলম্বন করেই অগ্রসর হয়। এখানে একটা পাহাড় দেখে তিনি চমৎকৃত হন। পাহাড়টি একটি মাত্র শিলাখণ্ড দিয়ে গঠিত, তাতে কোথাও কণামাত্র মাটি নেই, তবুও তার ফাটলে একটি অশ্বত্থ গাছ। প্রথমে লেখকের এই অশ্বত্থ গাছটিকে বড় রসিক ও শোষক মনে হয়েছিল। তারও পরে তার মনে হয়েছিল যে রসিকও নয়, শোষকও নয়, আসলে যে যেমন স্থানে জন্মগ্রহণ করেছে সে সেই মতো জীবনধারণের উপায় অবলম্বনে বাধ্য। লেখক অপরাহ্নে অর্থাৎ বিকেলে পালামৌতে গিয়ে পৌঁছলেন। পাহাড়ের ধারে সংকীর্ণ পথ দিয়ে লেখকের পালকি চলতে লাগলো। জঙ্গল দুর্গম, চারপাশে গাছ, সেই গাছের পাতা পালকি স্পর্শ করল। চারদিকে শালবন, তবে শাল গাছগুলি বড় নয়, আমাদের দেশি কদম্ব বৃক্ষের মতো। বনের ভেতর দিয়ে যাবার সময় লেখক কাষ্ঠঘণ্টার আওয়াজ পেলেন। সাধারণত গৃহপালিত পশু বনে হারিয়ে গেলে তাদের অনুসন্ধানের জন্য এই ঘণ্টা ব্যবহৃত হয়, কিন্তু দুর্গম জঙ্গলে জনমানুষহীন যেখানে হঠাৎ ঘণ্টার আওয়াজ শোনা গেলে লেখকের মন অবসন্ন বোধ করে। লেখকের অনুমান শুধু তার নয়, অনেকেরই হয়তো করে। ঘণ্টার আওয়াজ শোনার পরই লেখক দেখলেন একটা মহিষকে, তার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলছে। লেখক অনুমান করলেন হয়তো কাছেই গ্রাম আছে, সেখান থেকেই এই মহিষ এই বনে প্রবেশ করেছে। আরও এগিয়ে লেখক দেখতে পেলেন কতগুলো কোল বালককে, তারা একত্র মহিষ চড়াচ্ছে। কোল বালকরা অতিশয় কৃষ্ণবর্ণ। তাদেরকে দেখে লেখকের মনে হয়েছে যেন পাথর দিয়ে তৈরি রাখাল বেশি শ্রীকৃষ্ণের এক একটি মূর্তি। তাদের পরনে কটিবাস, গলায় পুঁতির হার, হাড়ে ঝুলানো ছোট ছোট গোল আরশি, কানে বনফুল। পাহাড় কালো, মহিষ কালো, পাথর কালো, তার উপর কোল বালকগুলিও কালো। একেবারে মানানসই পরিবেশ। সেখানে কোনো গরু নেই, কেবল মহিষ। এই অঞ্চল কোলেদের বাস। কোলেরা বন্য জাতি, খর্বাকৃতি ও কৃষ্ণবর্ণ। এর আগে কলকাতায় বা চা বাগানে যেসব কোলকে লেখক দেখেছিলেন তাদেরকে তার কুৎসিতই মনে হয়েছিল, কিন্তু বন্য পরিবেশে কোলরা লেখকের চোখে হয়ে উঠল সুরূপ ও সুশ্রী, কারণ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই লাইনটার সঙ্গে তোমরা সবাই পরিচিত আছো, কারণ এটা ভাব সম্প্রসারণ করতে হয়। প্রান্তরের পর 30-32টা পর্ণকুটিরে গৃহস্থের বাস। লেখকের পালকি গ্রামে ঢুকতেই কোল রমণীরা ছুটে আসলো। তাদের গায়ের রং আবলুস কাঠের মতো কালো, পরনে কটিবাস, ঊর্ধ্বাঙ্গ আবরণহীন, গলায় পুঁতির হার, তাতে ছোট ছোট আরশি ঝুলছে, কানে ছোট ছোট বনফুল, মাথায় বড় বড় বনফুল। রমণীরা পালকি আর পালকি যারা বয়ে এনেছে বেয়ারা, তাদেরকে দেখতে লাগলো। পালকির ভেতরে কে বা কি আছে তা দেখলো না। লেখক বলছেন যে বাংলায় তিনি দেখেছেন পালকি যদি বাদ্য সহকারে থাকে তবে বর কোণে আছে ভেবে অনেক সময় যুবতীরা পালকির ভেতর দৃষ্টিপাত করে, কিন্তু এখানে তা হলো না। আরও কিছুটা অগ্রসর হয়ে লেখক দেখলেন যে যুবতীরা নেশা করছে, অর্থাৎ মদ্যপান করছে। প্রচুর পরিমাণে নেশা করলেও তারা কিন্তু মাতাল হয় না, কিন্তু কোল পুরুষরা মাতাল হয়ে পড়ে। কোল রমণীরা কিন্তু অনেক বয়স পর্যন্ত যুবতীর মতো বলিষ্ঠ ও কর্মঠ থাকে।
বৃদ্ধা খুব একটা দেখা যায় না, এরা এত পরিশ্রমী যে ঘরের কাজ কৃষিকাজ সব করে, কিন্তু পুরুষেরা অলস, সহজেই বয়ঃপ্রাপ্ত হয়ে যায়। তাদের গায়ে খড়ি ওঠে, চোখে মাছি ওড়ে, হাসি খুশি ভাব আর থাকে না, জীবন শক্তি খুব কম। লেখকের মতে কোলজাতির ক্ষয় ধরছে, কোলজাতি একদিন লোপ পাবে, কারণ মানুষের মৃত্যু আছে যেমন, তেমন জাতিরও লোপ আছে। লেখক শুনেছেন পালামৌ পরগনার পর্বতে অসুর জাতির লোকেরা বাস করে। তারা অন্য জাতির লোক দেখলে পালায়। তারা পর্বতে নিভৃত স্থানে থাকে, তাদের অনুসন্ধান করা কঠিন। তারা সংখ্যায় অল্প হয়ে পড়েছে। অতীতে যখন আর্যরা ভারতবর্ষে আসে তখন কিন্তু এই অসুররা সংখ্যায় অনেক ছিল, প্রবল শক্তিশালী ছিল। তারা আর্যদের গরু কেড়ে নিত, ঘি খেয়ে পালাতো। আর্যরা তাদের দ্বারা প্রথমে অত্যাচারিত হতো, কিন্তু পরে যখন আর্যরা শক্তিশালী ও উন্নত হলো তখন অসুরগণকে তাড়ালো। তারা তখন পর্বতে গিয়ে বাস করতে লাগলো। সেই থেকে তারা পাহাড় পর্বতে আছে, তবে সংখ্যায় কমেছে। তাদের শক্তিও কমেছে, সংখ্যায় কমতে কমতে লোপ পাবে একদিন। জাতিলোপ এইভাবেই হয়, নানা কারণে হতে পারে। উন্নততর জাতির সংস্পর্শে আসলে জাতিলোপ হতে পারে। পরাজিত বা বিতাড়িত হয়ে অযোগ্য স্থানে বাস করলেও জাতিলোপ হতে পারে। বাঙালি জাতি জনসংখ্যা ক্রমশ বাড়ছে, তারা ইংরেজি শিখছে, উপাধি পাচ্ছে, বিলেত যাচ্ছে। সভ্য জগতে বাঙালি কৃতিত্ব ইংরেজদের আগমনের পর বেড়েছে, যদিও লেখকের মতে সবটাই বাহ্যিক ব্যাপার। তাহলে প্রথম পর্বে আর দ্বিতীয় পর্বে কি নিয়ে লেখক লিখেছেন তার আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি চলে যাব তৃতীয় পর্বের আলোচনায়। তাহলে এই ভিডিও এখানেই শেষ করব। যদি তোমাদের এই আলোচনা কোনো উপকারে লাগে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করে দিও আর শেয়ার করো। আর এই রকম আরও ভিডিও পেতে সবাই আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।